অবস্থা তো ভয়াবহ। কোন কি ডাক্তার সাহেব, দিনের বেলায় আমার প্রেশার উঠতে থাকে, রাত হলে তো কোনো কথাই নাই, প্রেশার খালি বাড়তেই থাকে। বানের পানি লাল স্রোত, সবসময় কেমন জানি হাসপাস লাগে, খুব খারাপ লাগে। এই ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আমি তো ভাই না, হ্যাঁ? আর প্রেশার তো উঠবই, এই বয়সে 3-4টা বিয়ে করছো, হ্যাঁ? রফিক ভাই, এটা তুমি কেমন কথা কইলা? এই যে পশ্চিম পাড়ার আকরাম আমার বন্ধু, ওর তো কোনো বউ নাই, তাহলে ওর সবসময় প্রেশার উঠতে থাকে, আর হুদয় আমার বউ দোষ দিও না তো। আর দূর, তোমার লগে মজা করলাম। ভাবিরাই তোমার প্রেশারে কুল পায় না, আবার তোমার প্রেশার উঠবো কেমনে? শোনো, গরু মাংস খাওয়াটা একটু কমাও। বাজারে গিয়া প্রথমে তো লুদু কষের দোকানে ঢুকো। গরুর মাংস ছাড়া তো ভাত খাইতে পারি। এদিকে আসো। মনের কাছে বুঝানো এই গাড্ডা মারি দিতেছে। কি হাকিম ভাই, তোমার কি হিসাব? আর জি ভাই, আমার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকতেছে না। ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবো কেমনে? সারা দিন ঘরে বইরা ঘুমাও, সন্ধ্যার পরে চায়ের দোকানে যায় সিনেমা দেখো, আবার ঘুম। এর বাইরে তোমার আর কামটা কি? আসো। এই এটা হলো হাকিম ভাইয়ের। চেয়ারম্যান সাহেব ফোন দিছিল না? হ্যাঁ, এই যে চেয়ারম্যান সাহেবের মেয়ে। ওই যে ঢাকা থেকে আসছো নি? চিকিৎসা বুঝছি, আমার সাথে তো চেয়ারম্যান সাহেবের কথা হয়েছে। রেখে গেলাম। আশিক ভাই যে চেয়ারম্যানের পক্ষ ফোন দিছিল না, ইনি সেই তো ঢাকা থেকে বেড়াইতে আসছে। বুঝছি। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলেন তো? কি সমস্যার কথা বলবো আমি আপনাকে? আরে আমি কোথায় আসছি? এটা কিসের চেম্বার? আর আপনি কিসের ডাক্তার? আমি তো কিছুই বুঝতেছি না। আমি হচ্ছি ডিপ্রেশনের পেশেন্ট, আমি কোথাও মনোযোগ দিতে পারতেছি না। কোথায় বাবা আমাকে ভালো ডাক্তার দেখাবে, তা না করে কি ছাগল পাগলের কাছে আমাকে পাঠিয়ে দিচ্ছে। আমি আপনার কাছ থেকে কোনো ট্রিটমেন্ট নিব না। বুঝে দাও। হোয়াট? এসব কি? এসব কি লিখছেন আপনি? আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? জোকস করতেছেন আমার সাথে? দেখেন, এটা সার্কাস পার্টি না, আর আমিও জোকার না যে আমি আপনার সাথে জোকস করবো। জোকস করতেছেন না তো কি করতেছেন? এসব কি লিখছেন আপনি? হ্যাঁ, এটা একটা প্রেসক্রিপশন হতে পারে? কি লিখছেন? 7 দিন পুকুর থেকে 10 কলসি পানি এনে আমাকে ড্রামের মধ্যে ভরতে হবে, তাও 3 বেলা 7 দিন। বাবা বাবা বাবা, খুব সুন্দর প্রেসক্রিপশন। আমি আপনার থেকে কোনো চিকিৎসাই নিব না। এক্সকিউজ মি ম্যাম, এক্সকিউজ মি, এভাবে তো যাওয়া যাবে না, প্লিজ। দেখেন, আপনি চাইলেই এখান থেকে যেতে পারবেন না। আমি আপনার দাওয়াত দিয়ে নিয়ে আসি নাই, আপনি স্বেচ্ছায় আসছেন আমার কাছে চিকিৎসা নিতে। অতএব যতক্ষণ চিকিৎসা শেষ না হবে আপনি যেতে পারবেন না। শুনেন, আমিও না নিজের ইচ্ছায় আপনার কাছে আসি নাই, এক প্রকার জোর করে বাবা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। দেখেন, ওইটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় আপনি আমার কাছে চিকিৎসা নিতে আসছেন না। তাছাড়া আপনার যে লিগ্যাল গার্জিয়ান, মানে আপনার বাপ, তিনি আমাকে ফোন দিয়ে আপনার বিষয়ে বিস্তারিত বলছে। অতএব আপনি আগামী 7 দিন এখান থেকে কোথাও যাইতে পারবেন না। আর সেই যেহেতু পড়ছেন, চিকিৎসা আপনাকে নিয়েই যেতে হবে। তাছাড়া এটা আমার মানিজ্যতের বিষয়। আমার এখানে যারা আসে, আলহামদুলিল্লাহ সবাই সুস্থ হয়ে ফিরে। আমার বিশ্বাস আপনিও সুস্থ হয়ে ফিরবেন। আপনার থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না, একদম নিজের ঘর বাড়ির মতো এখানে থাকবেন। কি? আমি থাকবো এই বস্তিতে? এই মাটির ঘরে আমি থাকবো? ইম্পসিবল, ন্যানো সেকেন্ডও থাকবো না আমি। এক্সকিউজ মি ম্যাম, সরি, আপনি রুলস ব্রেক করছেন, এভাবে তো যাওয়া যাবে। এই যে ম্যাডাম, এখন আপনি খামাখা সময় নষ্ট করতেছেন। আপনার চেয়ে অনেক উত্তেজিত রোগী আমি এই জীবনে দেখছি। সবাই এখানে এসে অনেক লাফালাফি করছে প্রথম, তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আমার বিশ্বাস আপনিও ফিরবেন। তাছাড়া আপনি যদি আমার সময় নষ্ট করার চেষ্টা করেন, আপনার ওষুধের ডোজ বাড়বে, 7 দিনের জায়গায় 10 দিন হইতে পারে। এবং এই যে কলসি ভরতে দিছি, সেখানে কিন্তু আমি অন্য কিছু ভরতে দিতে পারি, গাছে উঠাইতে পারি, অনেক কিছু করতে পারি। এবং সেটা ডিপেন্ড করবে আপনার আচরণের উপর আমি আপনার কি দিব। খুব ভালো করে বুঝছেন, আমাকে ভয় দেখানো হচ্ছে। হ্যাঁ, আমি এক্ষুনি পুলিশকে ফোন দিব। কি করতেছেন আপনি? আপনি যতদিন আমার এখানে চিকিৎসাধীন অবস্থায় থাকবেন, আপনি ফোন ব্যবহার করতে পারবেন না। পুলিশ তো অনেক পরের কথা, আপনি কাউকেই ফোন দিতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারবেন, সেটা দিনের একটা নির্দিষ্ট সময়, এবং সেটা আমাদের ফোন থেকে আমরা আপনাকে কানেক্ট করে দিব। তাছাড়া আপনি যদি আমাদের সহযোগিতা না করেন, চিকিৎসার পদ্ধতি কিন্তু পরিবর্তন হবে, এবং সেইটা আপনার জন্য হজম করা কঠিন হবে। আমি হাসতে হাসতে কথাগুলি বললো, এটাই কিন্তু বাস্তবতা। যাই হোক, আপনি আমাদের সহযোগিতা করেন,
সেইটা আপনার জন্য মঙ্গলজনক হবে। এমনের জি ওনার রুমটা দেখা দাও। আসে যান 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 যান। জব্বার কাকা, কি হয়েছে? আপনি তো সুস্থ মানুষ, আপনি আবার আমার এই জায়গায় কেন? নেন শুরু করেন। আমি পড়ছি মহা মুসিবতে, আপনি রাগ করতেছেন। আবার আপনি যদি কলসিটা না ভরেন তাহলে ডাক্তার রাগ করে। এখন আমি কি করবো কম তো আপা? তার তো চাকরি করি, তার ডিরেকশন মতো না চললে আমার কি চাকরি থাকবো? আপনিই বলেন। খুব ভালো চাকরি করেন আপনি। আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? এই পাগল ডাক্তারের কাজ করতে হবে? আচ্ছা, আমার কাছে কিন্তু আপনার জন্য একটা অফার আছে। যদি আপনি রাজি হন তাহলে আপনারই খুব লাভ হবে। আপনি আমাকে গ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য যদি সাহায্য করেন, ঢাকা গিয়েই আমি আপনার জন্য ভালো স্যালারির একটা জব খুঁজে দিব, প্রমিস। টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নাই আপা। নতুন আইছেন তো, কয়েকটা দিন চিকিৎসা নেন, আপনারও ভাল লাগবে। আপনি ডাক্তারের চিকিৎসায় মুগ্ধ হয়ে যাবেন। আমি দীর্ঘদিন যাবৎ এইখানে আছি। প্রথম যখন আসছিলাম তখন আপনার মতো অনেকেই আমাকে ফুসলাইছিল, লোভ দেখাইছিল, টাকার কথা বলছিল, চাকরির কথা বলছিল। আমি এসব ফুসলা ফাসলাতে পটি নাই। এখন কথা না বলে বিসমিল্লাহ বলে শুরু করেন। করেন করেন করেন। এইটা কি করতেছেন? পুরাটা ভরতে হবে, পুরা কলসি না ভরলে হবে না। বেশি কথা বললে কলসিটা কিন্তু আমি আপনার মাথায় ভাঙবো। প্লিজ আপা, দয়া করে পুরা কলসিটা ভরেন। স্যার খুবই রাগী মানুষ, প্রেসক্রিপশনে বাইরে যাওয়া যাবে না। এই যে ডুবে গেল, নেন নেন নেন, দয়া করে ভরেন। আপা, আপনি যদি ঠিকঠাক মতো চিকিৎসা নেন তাহলে তো আপনারই উপকার, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আপনি যদি এখন এখান থেকে না গেছেন না, এই কলসিতে আমি আর এক ফোঁটা পানিও ভরবো না, বলে দিলাম। বেশি রেগে যান। ঠিক আছে, যাইতেছি। ভরেন, আমি দূরের থেকে দেখতেছি। যান। গ্রামে দেখি একটাও সুস্থ মানুষ নাই, সব পাগল ছাগল দিয়ে ভরে গেছে। বাবা, বাবা, আজকে যেমনি হোক গাছে আমার উড়ন লাগবই। ডাক্তার কইছে গাছে উঠতে। মারে বসে আমনে ভালো হইতো। এই যে হ্যালো, কি কি সমস্যা আপনার? গণিত বইয়ের বানরের মতন গাছে একবার উঠতেছেন একবার নামতেছেন, আর আমি তো গাছে কোনো নারিকেলও দেখতেছি না যে আপনি নারিকেল পারবেন। আফা, নারিকেল ফাড়ার লেগে তো উপরে উঠি নাই, আমার চিকিৎসা চলতেছে। রফিক ভাই আছে না আমগো ডাক্তার সাহেব, সে কইছে 30 বার গাছে উঠতে আর নামতে, ওইটাই করতেছে আর কি। আপনারা কেন যে এই পাগলের কথা শুনেন? আপনারাও কি পাগল নাকি? এই পাগল ডাক্তারকে ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দিতে পারেন না? এই কাম ভুলো করুন যাব না আফা, নিজেকে স্বার্থের লেগে সবকিছু করতেছে। আর শুনেন, এর যদি চিকিৎসা ঠিকঠাক মানি তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। ওষুধ পানি খাওয়ান লাগে না। এরপর হ্যাঁ তো টেকাও নিতেছে না, টেকা অনেক সাচ্ছি নেয় না। আরে কি করি, লাউ তেল কদু দেয়, আবার অনেকে মুরগি দেয়, হাঁস দেয়, এইভাবে চিকিৎসা চলতেছে। আর একটা কথা শুনেন আফা, আমগো ডাক্তার সাহেব মানে রফিক ভাই যেই দিন থেকে এই গ্রামে আইছে চিকিৎসার জন্য, বেবাক রোগী তো সুস্থ হয়ে যেতেছে। আর হ্যাঁ হয়েছে আমগো এই জায়গার পপুলার। হ্যাঁ যা কয় তার কথা তো শুনতে হইব। ধরতে পারেন যে সে সিনেমার হিরো গোলাহান পপুলার। হিরো না, পপুলার। পপুলার মাই ফুড, যত সব
যে কাজ দিছি কাজ বাদ দিয়ে গল্প করলে ওষুধের ডোজ কিন্তু বাড়বে। আর এই অবস্থা, এইটুক ভারসাম্য রাখতে পারেন না আপনি, কলসিটা তো ভাঙবেন মনে হয় আমার। না না, গল্প তো করতেছিলাম না, আমি তো কাজই করতেছিলাম। ওই যে কলসি। আপনার জন্য তো আলাদা চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর ভাই তুমি যে দাঁড়া আছো কেন? তোমার 30 বার গাছে উঠার কথা না, কয়বার উঠছো? ভাই আমি এই কামই করতেছিলাম, এই আফায় আমার ডিস্টার্ব করতেছে। আমি আমি কখন ডিস্টার্ব করলাম? আমি তো কাজ করতেছিলাম, সে আমাকে গল্প করার জন্য ওখান থেকে ডেকে এখানে নিয়ে আসছে। মিথ্যুক একটা। এই মিথ্যা কথা কইবেন না, আমরা মাথার উপর ঠাড়া পড়বো। আবার কথা বল। উঠতে পারবা, উঠতে পারবা, তুমি আমার ভালো করে কিন্তু চিনো। 30 বারের একবার কম হইলো তুমি বাড়ি যেতে পারবা না। যদি ফজর আজান দেয় তারপরও না, উঠতে থাকো। আচ্ছা আর আপনি কাজ করেন, নাহলে কিন্তু ডোজ বাড়বে। হ্যাঁ, হ্যাঁ, কাজ কর। আফা, তাই কই। হে আফা শুনেন, হ্যাঁ যা কয়ে গেছে এটা শুনেন, কিন্তু এর চেহারাটা লেবা সাবা দেখাইতে পারে, কিন্তু হ্যাঁ মুখ দিয়ে যেটা কয় এটা কিন্তু হয়ে যায়। মনোযোগ দিয়ে কাজটা করেন আর সরেন, গাছে উঠতে দেন আমারে, সরেন। কি করছেন আন্টি? ওরে মা, তুমি আসছো? বসো বসো, এই তো পিঠা বানাইতাছি মা। পিঠা বানাচ্ছি? পিঠা পছন্দ করো? ভালো লাগে। এই যে খাও, ভর্তা আছে, 2 জাতের পিঠা আছে, মন বইরা খাও। আচ্ছা, এতগুলো পিঠা আর কতক্ষণ লাগবে? বেশিক্ষণ সময় লাগবে না, অল্প কটা বলি শেষ হয়ে যাবে। আমার তোমার শরীরটা কেমন? ভালো না। আজকে যেরকম 40 কলসি পানি উঠাইছি, এরকম যদি আর 2 দিন চলে আমি একদম ডিরেক্ট মারা যাব। প্রথমবার তো তাই বেশি কষ্ট হয়েছে, 7 দিন পরে আর বেশি কষ্ট হইব না, আর 15 দিন পরে তো আমরা এই সাবজেক্টটার কথাই না বলি, আমরা অন্য বিষয় নিয়ে কথা বলি। আমার আর ভালো লাগছে না। আমার তো পড়ালেখা কি শেষ? না না, শেষ না, আরো 2টা সেমিস্টার বাকি আছে। ঠিক আছে মা, বেশি করে পড়ালেখা করো, পড়ালেখা শেষ করে গ্রামের গরিব মানুষের পাশে থাকবা। আমার ছেলে দেখো কত গরিব মানুষের পাশে থাকে, দেখা না মনটা আমার বইরা যায়, খুব গর্ব হয় আমার ছেলেরে নিয়ে। আপনার ছেলে গ্রামে না থাকলে বেশি ভালো হতো। তুই কিছু কইলা মা? না, কিছুই বলি না। ও বলছিলাম, আপনার যদি কোনো সাহায্য লাগে আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাকে সাহায্য করব। আমরা তো বসে বসে বোরিং হচ্ছি আর কি। তুমি রান্না বান্না পারো? তুমি তো শহরের মাইয়া। পারি তো। কি কি রান্না করতে পারো? কি কি পারি? যেমন গ্যাসের চুলা জ্বালাইতে পারি, লবণ এনে দিতে পারি, থালা বাটি এনে দিতে পারি। এই রান্না রিলেটেড ছোট ছোট কাজগুলো আমি সব করতে পারি। বাবা বাবা, তুমি তো অনেক কাজ পারো মা। আচ্ছা, আপনার কোনো সাহায্য লাগবে? লাগলে আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাকে সাহায্য করব। সাহায্য করতে চাও? ঠিক আছে, ঘরে যাই দেখো এরকম একটা লাল গামলা আছে টেবিলের উপরে, ঠিক আছে নিয়ে আসো। ঘর? হ্যাঁ এই যে, ঠিক আছে। থ্যাংক ইউ। আম্মা, হ্যাঁ আম্মা, তুমি এত রাতে কই যাও? আমি আমি তোর সালমা খালাগো বাড়িতে যাইতেছি। সালমা খালাগো বাড়ি? কেন এত রাইতে কেন? ঘরের মধ্যে লবণ ফুরাই গেছে তো, লবণ আনতে যাইতেছি। এটা কোনো কথা হইলো? আর তোমার যাওয়া লাগবে কেন? মনির রে পাঠাও। না 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 না, আমারই যাওয়া লাগবো। তোর খালার লগে আমার জরুরি কথা আছে। জরুরি কথা? কি কথা? আমার কোন যাইব না? কথা হইল গিয়া,
তোর খালা কইছিল তোর লাগে নাকি একটা মাইয়া দেখছে, ওই বিয়ের ব্যাপারে কথা কইতে যাইতাছি আর কি। আম্মা, তোমার আমি আগেও কইছি, এখনো বলতেছি, এই মুহূর্তে আমার পক্ষে বিয়া করা সম্ভব না। অতএব এইসব বাদ দাও, চলো বাড়িতে চলো, ক্ষুধা লাগছে, বাদ দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আইতাছি, যা মু আরাম। আচ্ছা তাড়াতাড়ি এও। ও ভালো কথা, ওই বজ্জাত মাইয়াটা কই? কেডা? কার কথা কইতাছস বাজান? আরে ওই যে চেয়ারম্যানের আইছা অকর্মা বেয়াদব ঝগড়াইটা মাইয়াটা, ওইটা কই? কি কি বলছেন আপনি? আমি বিয়াদব, আমি ঝগড়াইটা? হ্যাঁ, আপনার তো সাহস কম না। শুনেন, আমি যখন আপনার প্রথম দেখছি তখনই কিন্তু আমার সন্দেহ হয়েছে, কারণ আমার মা এইভাবে হাঁটে না, আর তাছাড়া আমার মা এইভাবে শাড়িও পরে না। আপনি রাতের আধারে আমার মায়ের শাড়ি চুরি করে সেইটা পরে পালাইতেছিলেন, কাজটা কি আপনি ঠিক করছেন? আপনার মতো সাইকোর হাত থেকে বাঁচার জন্য সবকিছু করা যায়, কিন্তু এত সহজে আপনি আমার কাছ থেকে পালায় যাবেন? আপনি যেটা করছেন সেটা অন্যায়, অতএব এটা শাস্তি তো আপনার পাইতেই হবে। শুনেন, আপনি কালকে সকালবেলা ওই যে জব্বার কাকা আছে না, যে একটা একটু বড় যে জব্বার কাকা, ওনার আবাদি জমিতে চলে যাবেন। উনি নতুন করে কৃষিকাজ শুরু করছে, উনি কিন্তু খুব ভালো কৃষক, ওনারা সাহায্য করবেন। ওনার জমিতে যায় আপনি মাটি কাটবেন। বাহ, আপনি ভুলে গেছেন, ভুলে গেছেন আপনি আমি কার মেয়ে। আপনি পাগল হলেও আমি পাগল না, আমি গিয়ে মাটি কাটবো না, বুঝতে পারছেন? আমি যা বলি জেনে শুনেই বলি। আপনার কল টাইম ঠিক সকাল 6টায়, মাথায় রেখেন কিন্তু। কি মাথায় রাখবো? এই এই কি মাথায় রাখবো? সাইকো ডাক্তার, উফ, আমি তো পাগল হয়ে যাইতেছি। আল্লাহ, আমি কি করবো এখন? আমার ভালো লাগে না, দূর। স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। আম্মা যান, তাড়াতাড়ি করে হাতে কাজ করেন, মাটি কাটা তো হইতাছে না। যদি রফিক বাবা যে দেখে ঠিক মতো মাটি কাটতেছেন না, তাইলে কিন্তু শাস্তি ডবল হয়ে যাইব। এই চুপ, একদম চুপ। আমার আপনার কাছে শিখা লাগবে আমি কি করব না করব। চুপ করে ওখানে বসে থাকেন। আমি আপনার ভালো লেগে কইলাম, আপনি আমার মেজাজে আইতেছেন। আপনি চিনেন চিনেন আপনি আমার বাবাকে? আমি না আপনার মতন চাষা ভুষার সাথে কথাই বলি না। আজকে বিপদে পড়ছে দেখে আমার কথা বলা লাগতেছে। কৃষক দেখে কি আমরা মানুষ না? আজকে যদি আপনি আমার নিজের মাই হইতেন, তাহলে আমরা আপনার আদম শিখে দিতাম। এত বড় সাহস, এত বড় সাহস! আমার মুখে মুখে তর্ক! আমাকে আদব শিখানো হবে না? সাধারণ মূর্খ কৃষক, আমি আজকে তোর উচিত শিক্ষা দিয়েছিলাম। কৃষক কখনো সাধারণ বা মূর্খ হয় না। যেই মানুষ মাটি খুইরা ফসল উৎপাদন করতে পারে সে মূর্খ হয় কিভাবে? আর এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ জব্বার কাকা আছে দেখাই এখনো বাংলাদেশটা টিকে আছে। আপনি ভালো মন্দ খাইতে পারতেছেন। আপনি যখন তীব্র গরমের মধ্যে ঘরের মধ্যে এসি সাইরা বসে থাকেন, তখন সে সেই রোদটা শরীরের মধ্যে নিয়ে এইরকম মাঠের মধ্যে পইরা থাকে। আপনি যখন বৃষ্টি দেখে আনন্দিত হন, চায়ের কাপে চুমুক দেন, তখন সে সেই বৃষ্টির মধ্যেই এরকম মাঠে খালে বিলে পইরা থাকে। আর তাদের অক্লান্ত পরিশ্রমী আপনার ডাইনিং টেবিলের খাবারটা উঠে। পাপের বয়সী একজন মানুষের গায়ে আঘাত করতে লজ্জা লাগে না? কৃষক কখনো সাধারণ হইতে পারে না, তারা সব সময় অসাধারণ। কারণ তারা যেই কাজটা করে আপনার পক্ষে করা সম্ভব না। আপনি কোনোদিন এক গাছি ধান উৎপাদন করতে পারবেন? কিসের এত অহংকার? ঢাকা শহরে থাকেন, আয়সী জীবন। আরে খোঁজ নিয়ে দেখেন, আজ যারা ঢাকা শহরে বড় বড় অফিসার, জজ, ব্যারিস্টার, পুলিশ, ডাক্তার, মুক্তার হইছে, তারাও কোন না কোনো কৃষকের ঘর থেকে গেছে। হয়তো সে গেছে, নাহলে তার বাপ গেছে, নাহলে তার দাদা গেছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়লেই শিক্ষিত হওয়া যায় না। যেই মানুষটা বাংলাদেশের কৃষক, বাংলাদেশের কৃষিরে নিয়ে এত ছোট, এত নিচু কইরা কথা বলতে পারে, সে আর যাই হোক
দেশপ্রেমিক প্রকৃত বাংলাদেশি হইতে পারে না। আপনি যেই কাজটা জব্বার চাচার সাথে করতে চাইছেন, এখন ঠিক সেই কাজটাই জব্বার চাচা আপনার সাথে করব। কাকা, তারে বুঝাইয়া দেন বাংলাদেশের কৃষকের হাত কত মজবুত। জান। কি কও বাবাজি, উনি ছোট মানুষ, আমার মেয়ের বয়সী, উনি ভুল করছে। আমি কি ওরে মারতে পারি? আর আমি আদর করতে পারি? মা গো, এত রাগ ভালো না, মাথাটা ঠান্ডা রাখো। শিখেন, ওই মূর্খ মানুষটার কাছ থেকেই শিখেন কিভাবে মানুষকে সম্মান দিতে হয়। সাধারণ কৃষকের কাছ থেকেই শিখেন। আমি আপনার সাথে এখন যে আচরণটা করলাম, একজন চিকিৎসক হিসাবে না, একজন সাধারণ মানুষ হিসাবেই আমি আপনারা সাবধান করতেছি। এরপরও যদি বাংলাদেশের কৃষক কৃষি নিয়ে আপনি আজে বাজে কথা বলার চেষ্টা করেন, বাইরে আমার এখন অনেক ভয় লাগতেছে। কি হইব এখন আমার? হাকিম ভাই, তুমি অতিরিক্ত ভয় পাইতেছ। তোমার চিকিৎসা একটু পরিবর্তন আনতে হইব। শোনো, আগামীকাল থেকে পরবর্তী 5 দিন তুমি তুফাইল কাকা, সকিনা ফুফু আর ওই যে পুপ্পার রমজান ভাই আছে না, আলমদিনা মসজিদের পিছনের যে বাড়িটা, এই রমজান ভাইয়ের বাড়িতে যাবা। যাইয়া এদের যে বাজার, এই বাজারটা তুমি করে দিবা। সকালে একবার যাইবা, আবার বিকালে একবার যাবা, খোঁজ খবর নিবা সব ঠিকঠাক আছে কিনা। এই হচ্ছে তোমার চিকিৎসা। 5 দিন পরে তুমি আবার আমার কাছে আসবা, তখন আমি তোমার আবার দেখবো। হ্যাঁ, দেখা করুন। ঠিক আছে? হ্যাঁ, তোর লগে একটা দেশি মুরগি চাচির কাছে দিয়ে গেছি, খাবি কিন্তু। ওইসে দেশি মুরগি খামুনি, যাও। বুঝলাম না তো আমি ব্যাপারটা। আপনি হাকিম ভাইকে যেতে দিলেন, অথচ আমাকে যেতে দিলেন না কেন? কারণ হাকিম ভাইয়ের আমার চিকিৎসার উপরে ভরসা আছে, আপনার তো আমার চিকিৎসার উপর ভরসা নাই। এই যে হাকিম ভাইয়ের আমি বললাম 5 দিন পরে এসে দেখা করতে, উনি ঠিকই 5 দিন পরে এসে দেখা করবে। যদি বলতাম 20 দিন পরে আসবেন, উনি 20 দিন পরেই আসতো। আমি যদি আপনারে 1 মুহূর্তের জন্য ছেড়ে দিতাম, আপনি কি এখানে আবার ফেরত আসতেন? এই কথা বলেন, আপনি কিন্তু আসতেন না। সবই বুঝতে পারছি। হাকিম ভাই আর আমার ট্রিটমেন্টের পার্থক্যটা কি, এটা আপনি আমাকে এক্সপ্লেন করেন। আপনি যে ডাক্তার মানুষ, আপনি আমাদেরকে দিয়ে যে উল্টাপাল্টা কাজগুলো করান, একজন ডাক্তারের কাজ তো এটা হতে পারে না। আমি আপনারা আগে বলার চেষ্টা করছি, রোগী এবং রোগের উপরে নির্ণয় করে আমি চিকিৎসাটা দিই। এই যে হাকিম ভাই আসছে না, ওনার হচ্ছে ডায়াবেটিস, সুগার অনেক বেশি। উনি হাঁটা চলা করবে না, কিন্তু এইখানে এসে প্রতিদিন কান্নাকাটি করবে। আবার যে 3টা পরিবারের কথা বললাম, তুফাইল কাকা, সুকিনা ফুফু আর রমজান ভাই, এই 3 পরিবার পুরুষ শূন্যই বলা চলে। তুফাইল কাকার বয়স হয়ে গেছে 80, সে চলাফেরা করতে পারে না। সকিনা ফুফুর একমাত্র ছেলে মজ্জেম ঢাকায় গেছে, কোচিং এ পড়ালেখা করে, সামনে ইউনিভার্সিটির পরীক্ষা। আর ওই যে রমজান ভাই, উনি থাকেন ঢাকা, গার্মেন্টস চাকরি করে। কারণ এই 3 পরিবারের তো খাওয়া দাওয়া করতে হবে, বাজার সদাই করতে হবে। এর মধ্যে আবার রমজান ভাইয়ের বউ হচ্ছে পোয়াতে, মানে প্রেগনেন্ট, এদের বাজার সদাই করতে হবে না। যেই কারণে হাকিম ভাইয়ের আমি এই দায়িত্বটা দিলাম। 1 ঢিলে 2 পাখি বলতে পারেন। হাকিম ভাইয়েরও হাঁটা চলাটা হইলো, আর এই 3টা পরিবারের উপকার হইলো। তা আমাকে দিয়ে কেন আপনি উল্টাপাল্টা কাজগুলো করাইছেন? আমাকে এক্সপ্লেন করেন, আমি শুনতে চাই। না, একজন চিকিৎসকের কাজ হচ্ছে রোগীর সুস্থ করা। সেইটা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে হইতে পারে। ওষুধ দেওয়া হোক, মোটিভেশন দেওয়া হোক, কথাবার্তা বলে হোক, অথবা আপনার মতে এইরকম উদ্ভট কাজ করে হোক। রোগী সুস্থ হওয়াটা জরুরি। আপনার বাবা আমাকে যেদিন প্রথম ফোন দিয়েছে, আপনার বিষয়ে সে বিস্তারিত অনেক কথা বলেছে। ভদ্রলোক কান্না করতেছিল ফোনে, এবং আপনার আচরণ দেখে আমার মনে হয়েছে আপনি কোনো কারণে ডিপ্রেশনে আছেন। আপনার কাছের কেউ হয়তো আপনার কষ্ট দিছে আর কি, এবং আপনি তার কথা বলতে পারতেছেন না, ওই জায়গায় স্থির হয়ে আছেন। যেই কারণে আমি আপনারা নানাবিধ কাজের মধ্যে এঙ্গেজ করার চেষ্টা করছি, যাতে করে আপনার শারীরিক পরিশ্রম হয় এবং আপনি ওই কাজগুলিতে মনোনিবেশ করেন। এতে করে রেজাল্ট যেটা হয়েছে, আপনি আগে খাইতে চাইতেন না, ঘুমাইতেন না, কিন্তু কাজ করার ফলে আপনার শরীর তো ক্লান্ত হয়ে যাইতেছে। আপনি খাইলেন, ঠিকঠাক করে কদিন ঘুমাইলেন, এখন তো পরিবর্তনটা আপনি নিজেও বুঝার কথা। আর ওই যে করিম রে দেখলেন না, আমি গাছে উঠাচ্ছি, আবার নামাইতেছি, আবার উঠাইতেছি, আবার নামাইতেছি,
কারণ তার ওভারওয়েট। এই ওভারওয়েটের কারণে তার বিভিন্ন ধরনের সমস্যা হইতেছে, 2 দিন পর পরই আমার কাছে আসে। এখন আগের চেয়ে অনেকখানি ভালো। সবচেয়ে ভালো কথা, আমার মনে হয় আপনি এখন মোটামুটি ঠিক আছেন, চিকিৎসা কিছু হইলেও কাজে দিছে, আপনি বাড়ি ফিরতে পারেন। আপাতত আপনার চিকিৎসা এখানে শেষ। আরেকটা কথা আগেই আমার বলা উচিত ছিল, কিন্তু আজকে না বলে পারতেছি না। ওই দিন জব্বার চাচার জমিতে আমি আপনার সাথে যে ব্যবহারটা করছি, এটা ঠিক হয় নাই, এটা খুবই অন্যায় হয়েছে, রাগের মাথায় করে ফেলছি। আপনি এটা মাথায় রেখেন না। আপনি আপনি আমার ক্ষমা করে দিলে আমি খুবই খুশি হব। আসলে আমিও সরি। থ্যাংক ইউ। কখনো হাসি কখনো খুশি, সাথে আছে অরেঞ্জ এনার্জি। প্রতিদিন প্রতিক্ষণে আদরে আবদারে অরেঞ্জ এনার্জি, অরেঞ্জ এনার্জি, অরেঞ্জ এনার্জি। জীবনের যে কোনো মুহূর্তে তোমার আমার চাই কি হক পাউডার ড্রিঙ্ক অরেঞ্জ এনার্জি। প্রতিটি জারের সাথে থাকছে একটি গ্লাস ফ্রি। কিরে মা, তুই? তোর তো আগামীকাল রিলিজ হওয়ার কথা ছিল, আগামীকাল আসবি, আজকে চলে আসছিস যে? কিরে, তুই কি পালে আসছিস নাকি? কি বলতেছো বাবা? আমি কেন পালায় আসবো বলো তো? তোমার মেয়ে এখন সুস্থ হয়ে গেছে। এই যে 6 দিন আমার যে চিকিৎসা করছে ডাক্তার সাহেব, আমি একদম সুস্থ হয়ে গেছি। আজকে ডাক্তার সাহেব আমাকে নিজেই বলছে, আপনার জন্য আমার আর কোনো চিকিৎসা নাই, আপনি চাইলে আজকে চলে যেতে পারেন। তাই আমি আজকে বিকেলেই চলে আসলাম। না, আমি ভাবছি তোর মাথা যে গরম, কখন তুই ডাক্তারের মাথা ফাটাই দিয়া চলে আসস। আমি তো সেটাই ভাবতেছিলাম। কেন ডাক্তার সাহেবের মাথা ফাটাই দিব আমি? উনি তো অনেক ভালো, আর ভালো ডাক্তারও। ওনার চিকিৎসাটা একটু ওয়ার্ড হইলো, কাজ করে। আমি প্রথম দিকে বুঝতে পারি নাই, খুব বিরক্ত ছিলাম ওনার উপর, কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পেরেছি ওনার চিকিৎসাও ভালো, মানুষ হিসেবে অনেক ভালো। বাহ, ডাক্তারের পছন্দ হয়েছে? কি? না, বললাম যে ডাক্তারের চিকিৎসা কি পছন্দ হয়েছে তোর? হ্যাঁ, আমি তো তোমাকে মাত্রই বললাম যে আমার ভালো লাগছে, চিকিৎসা খুব ভালো, তাই তো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। ও যাক, তার চিকিৎসা তোর ভালো লাগছে, এটা শুনে আমি খুশি হইলাম। আচ্ছা, কি বললো বাবা? ডাক্তার সাহেব আমার পছন্দ হয়েছে? হ্যালো ডাক্তার সাহেব। হ্যালো। আরে আপনি? ও মাই গড, এ কি অবস্থা আপনার? কেন, কি হয়েছে? কিছুই বুঝতে পারছেন না তাই না? একটু দেখেন ভালো করে, উল্টা টি শার্ট পরছেন আপনি। হাই হাই, হয়েছে কি, জরুরি একজন রুগী দেখতে গেছিলাম, গেঞ্জি যে উল্টা পড়ছি খেয়াল করি নাই। আপনার অনেক ধন্যবাদ, না হলে তো আরো কতজন দেখে হলাইতো। দ্যাটস গুড, খুব ভালো খুব ভালো। আচ্ছা, আপনার কাছে কি কাগজ আর কলম হবে? কলম কাগজ? হুম, এই যে কলম। কাগজ? কাগজ কাগজ, টিস্যু আছে, কাগজ নাই। টিস্যু হবে? চলবে চলবে। ধরেন, আজকে আমি আপনাকে একটা প্রেসক্রিপশন দিলাম। বাহ বাহ বাহ, এতদিন শুনছি চোরের উপরে বাটপারি, আজকে তো দেখতেছি ডাক্তারের উপরে ডাক্তারি। হ্যাঁ, জীবনে প্রথম দেখলাম। দেখি কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
সব তো আমি আপনার কাছ থেকেই শিখেছি। অবশ্য আপনার বাড়িতে যদি সুন্দর একটা বউ থাকতো তাহলে তো আপনার সবকিছু নোটিস করতো, তাই না? আপনাকে কি আর এরকম উল্টা টি শার্ট পরে বাড়ি থেকে বের হতে দিত বলেন? কোথায় যুক্তি আছে? তো যেই জিনিসটা আপনি বুঝলেন, এই জিনিসটা যদি আমার আম্মা বুঝে তাহলে আর একটু সুবিধা হয় না আমার জন্য। কি বলেন? আচ্ছা, এক কাজ করেন, আপনার হাতে সময় আছে, একটু চা খাই। হ্যাঁ, আমার হাতে অনেক সময়, চল চা খাবো। এই একটু এই টি শার্টটা উল্টো, একটু চেঞ্জ করে আসি জঙ্গল থেকে। ওকে। জুলফিকার সুজন, শরীরের কি অবস্থা? সাফিয়া ভালো আছে না? গুড। যেমনে যেমনে কইছি এমনি এমনি নিয়ম মাইনা চলবা, স্বামী স্ত্রী দুজনই ভালো থাকবা। শফিক ভাই, আপনার চিকিৎসা নিয়া আমি আর আমার স্ত্রী দুজনই ভালো আছি। কি চা এটা? চায়ে তো কোনো চিনি দেয় নাই। এই যে ভাই, আমি চিনি ছাড়া কিন্তু চা খেতে পারি না। আরে তো দোষ নাই, আমি না করছি। শুনেন, চা খাবেন, চা শরীরের জন্য ভালো, চিনি কিন্তু শরীরের জন্য ভালো না। চিনি যত কম খাওয়া যায় তত ভালো। কিন্তু আমি তো চিনি ছাড়া চা খেতে পারি না। আরে যেটা শরীরের জন্য ক্ষতিকর সেটা খেয়ে লাভ কি? বুঝতে পেরেছি। সব সময় ডাক্তারি না করলে আপনার পেটের ভাত একদমই হজম হয় না। আচ্ছা, আপনি আমার একটা কথার উত্তর দেন তো। আপনার কাছে যদি ন্যাংরা, লুলা, হাত পা ভাঙ্গা এরকম পেশেন্ট আসে, তাহলে আপনি তাদেরকে কি ট্রিটমেন্ট দিবেন? সবার মতো তাদেরকেও গাছে উঠাবেন, সাঁতার কাটাবেন, এই সমস্ত কিছু করাবেন? আরে না, তাহলে তো রুগী মারা যাবে। তাদেরকে আমি সদরে পাঠাই দিই। আর তাছাড়া আমি যে শুধু গাছে উঠাই, সাঁতার কাটাই এরকম কিন্তু না। রোগের উপর নির্ভর করে আমি চিকিৎসা দেই। প্রয়োজন হলে আমি টেস্ট দেই, কিন্তু টেস্ট আমি তখনই দেই যখন প্রয়োজন। প্রয়োজন ছাড়া খামাকা টেস্ট দেই না। টাকা নষ্ট করে লাভ কি? বাহ বাহ বাহ, খুব ভালো। আপনি তো খুব ভালো ডাক্তার। তুমি তুমি এখানে কি করো? তোমার কাছে আসছি আর সরি বলতে আসছি। দেখো রঙ্গি, তুমি না আমার ভুল বুঝে আছো। আর আমি না ওই দিন আসলে খুব আপসেট ছিলাম, বাট আমার না উচিত হয় নাই তোমার সাথে এত বাজে আচরণ করা। প্লিজ, আমার না ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। আপনি একটা সুযোগ তুমি আমার দাও। আমি তোমাকে মন থেকে মাফ করে দিচ্ছি, থ্যাংক ইউ। কিন্তু আমি তোমাকে কোনো সুযোগ দিতে পারবো না। আরে এগুলো কি করতেছো তুমি? সুযোগ দিবা না মানে? দেখো, একটা মানুষ একটা ভুল করে, অপরাধ করে, তার জন্য তো সেই মানুষটা খারাপ হয়ে যায় না, তাই না? আর আমি তো খারাপ না, এটা তুমি জানো। ও রিয়েলি? হ্যাঁ, তুমি কিন্তু কোনো কারণ ছাড়াই নিজের ইচ্ছায় আমার সাথে ব্রেকআপটা করছে। ব্রেকআপের পরে কয়টা দিন আমার কিভাবে কাটছে সেটা জানো তুমি? আমি এতটাই ভেঙে পড়ছিলাম যে আমি শহরে থাকতে পারি না। আমি গ্রামে চলে আসছি। শুধু তাই না, গ্রামে এসে আমাকে ডাক্তার... কি? থাক, আমি তোমার সাথে কোনো কিছু শেয়ার করতে চাই না। তোমার এই সমস্ত কিছু জানার কোনো দরকার নেই। আমি আমার সিদ্ধান্ত তোমাকে জানাই দিচ্ছি। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, দ্যাটস ইট। আরে কই যাইতেছো তুমি? কথা না শেষ করে। ডোন্ট ক্রস ইউর লিমিট ফাহাদ। আমার গ্রামে এসে কোনো সিন ক্রিয়েট করবে, নাইলে কিন্তু তোমাকে আমি এক্ষুনি জুতা দিয়ে পিটাইতে জায়গায় মেরে ফেলবো। হ্যাঁ, জুতা খালি তোর পায়ে নাই, জুতা কিন্তু আমারও পায়ে আছে। আমি কিন্তু জুতা তুলতে পারি, কিন্তু আমি তুলুম না, বিকজ অফ আই লাভ ইউ। বাট আই হেট ইউ। আর গ্রামের কথা বুঝছিস না? এই গ্রাম তোর একার না, এই গ্রাম আমার খালার গ্রাম। সো আমার অধিকার আছে। তুই কে রে আমার কনে চলে যাওয়ার? আমার ফিরে দিতেছ না?
তোর না আচরণ দেখে মনে হইতেছে কি জানোস, তুই নতুন নাগর পাইছিস, নতুন প্রেমিক পাইছিস। ডোন্ট ক্রস ইওর লিমিট, বইলা দিছি আমি কিন্তু। আমি বুঝছি তো, আপনি আমার ইংরেজিতে বলছেন যেন সীমা লঙ্ঘন আমি না করি। আপনি যেটা করছেন ঢলাঢলি ঘষাঘষি, এইটা হ্যাঁ নতুন প্রেমিক, নতুন নাগর না। শাট আপ, জাস্ট শাট আপ। কারোর সাথে বসে চা খেতে খেতে গল্প করাটাকে ঢলাঢলি বলে না। নিজের এই ছোট্ট মানসিকতা না নিজের কাছেই রাখ, পাবলিক করো না। তোরা কে? কে? সে একজন ডাক্তার, শুধু তাই না, সে অনেক ভালো মনের একজন মানুষ। আমি না পুরাই বলো, মানে এটা তো প্রথমে আপনি আমাকে ক্লিয়ার করছেন, কিন্তু আমি বুঝতে পারি নাই। এখন আমি বুঝছি। হ্যাঁ, ডাক্তার না, নতুন নাগর। যা বুঝার রুমকে আমি বুঝা নিচ্ছি, তুই একটা বেইমান, বুঝছিস? বলছি না, সে খুব ভালো একজন ডাক্তার, খুব ভালো একজন মানুষ। আর তোর যা বুঝার তুই বুঝ গিয়া, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মনে কইতাছে ফার্মেসি ব্যবসা ছাইরা দিয়া এ চার দোকানদারি করি। আমি হেডে ভাবতাছি, এই গ্রামে ফার্মেসির ব্যবসা করে কোনো লাভ নাই। কোনো রোগী আয় না, ওষুধ কিনে না। আরে আসবে কেমন, রবি দেখতে তো কোনো ওষুধই লেখে না। এই গ্রামটা আসলে একটা কুফা, কোনো মানুষ অসুস্থ হয় না। আর আমি আগে রাহাজান থাকতাম, আমার ফার্মেসিতে হাইরে মানুষের ভিড়, ওষুধ বেচে কুল পাইতাম না। আর এখানে কাস্টমার তো দূরের কথা, মাছিও খুঁজে পাওয়া যায় না। আপনারা তার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারেন না? বাইরে স্টেপ তো নিবারই চাই, কিন্তু আচ্ছা আপনি কেটা? আমি ফাহাদ, ঢাকায় থাকি। আর এই গ্রামে আমার খালামার বাসা। খালামার ডাক্তার দেখেছি ঢাকায় নিয়ে, তখন ডাক্তারের প্রেসক্রিপশন দিয়েছি, দেখেন তো এই ওষুধগুলো আছে কিনা আপনার দোকানে। আছে তো। আপনি বল, কতদিন পরে একটা কাস্টমার পাইছি। আচ্ছা, আপনারা রফিক ডাক্তারের কোনো বেনিফিট দিতে পারেন না, যেন এই শারীরিক ব্যায়ামের পাশাপাশি প্রেসক্রিপশনের ওষুধ লিখে দেয়? আরে ভাই, চেষ্টা তো করছিলাম, কিন্তু কোনো কাম হয় না। আসলে তো হ্যাঁ আসল ডাক্তার না, বুয়া ডাক্তার, মানে হাতুড়িয়া ডাক্তার করে এইটা। হাতুড়ি ডাক্তার, বুয়া ডাক্তার, তাহলে বসে আছেন কি লেগা? পুলিশ ডাকেন, তাহলে পুলিশে ধরাই দেন। আরে বাইরে পুলিশে তো দিবারই চাই, কিন্তু গ্রামের মানুষ হ্যাঁ কয় গরিবের ডাক্তার। কি বুঝছে মানুষের বুঝাইছে এই ডাক্তারে আল্লাহ জানে, কেউ সাক্ষী দিবার চায় না, পুলিশে দেবো কেমনে? আর সে কি করে জানেন, ডায়াবেটিসের রোগী হইলে হাঁটায়, আর যদি প্রেশারের রোগী হয় ডেলি গাছে উঠায় আর নামায়, আবার পানি ওঠা নাই। মানে পরিশ্রমের কাজ করায় আর কি। হ্যাঁ, আর 4 বছর ধরে আজকা হ্যাঁ নানার বাড়ি, মানে এই গ্রামে হ্যাঁ নানার বাড়ি হ্যাঁ মারে লইয়া এই যে চিকিৎসা শুরু করছে, বাস করছে। আচ্ছা, যদি আমি সাক্ষী দেই এই ভুয়া ডাক্তারের বিরুদ্ধে, এবং আমি যদি প্রমাণ করে দেই যে উনি একজন ভুয়া চিকিৎসক, হাতুড়ি ডাক্তার, এবং প্রমাণের পর যদি ওনাকে আমি জেলের ভাত খাওয়াইতে পারি, আমার পাশে থাকবেন তো আপনারা? অবশ্যই পাশে থাকবো, থাকবো না কে লেগা? এই ডাক্তার যদি গ্রামেতে বিদায় হয়ে যায় তাহলে তো বলে, আর যদি জেলে যায় আর মহা খুশি আমরা। খালি জেলে যাইবো না, ভুয়া ডাক্তার রে আমি কি করি জাস্ট আপনারা দেখেন। আর আপনারা এটা জানেন না এই ভুয়া ডাক্তার প্ল্যানটা কি? ভুয়া ডাক্তার প্ল্যান হচ্ছে আপনাদের গ্রামের সহজ সরল মানুষদেরকে ঘুরাইয়া টাকায় নিয়ে কিডনি, চোখ সব বিক্রি করে দেওয়া। হায় হায় হায়, সর্বনাশ! এর লেগেই তো প্রত্যেক মাসে 3-4 করে যাওয়া আসা করে। হায় হায়, তাহলে তো খুব খারাপ কথা। হায় হায়, হাতটা দেন। হাত কি লেগে? আপনারা আমার পাশে থাকতে চান না? অবশ্যই। এবার দেখেন ওই ভুয়া ডাক্তারের কি অবস্থা হয়। ভাইজান, জি, আপনার যেমন হইলো সব ঠিকঠাক আছে, আপনি আমার কাছে আসছেন কিসের জন্য? আসলে হয়েছে কি ডাক্তার সাহেব, আমি আপনার অনেক নাম ডাক শুনছি, অনেক প্রশংসা শুনছি, তা আসছি আপনার কাছ থেকে কিছু চিকিৎসা নেওয়ার জন্য। আমাকে কিছু চিকিৎসা দেন। কিন্তু আমি সুস্থ মানুষকে কি চিকিৎসা দিব? এটা একটা ভেন্ডি মার্কা ডাক্তারের মতো কথা বললেন না। কোনো মানুষ পুরোপুরি সুস্থ থাকে না, কোনো না কোনো একটা প্রবলেম থাকতেই পারে। না, কথা ঠিক আছে, কিন্তু আপনার যে কি সমস্যা, মানে কি প্রবলেম, সেটা তো আপনি আমার খুলে বলতে হবে। আমার নাই, আমি শেষ। আমার শূন্য শূন্য লাগে, নিজেকে একা একা লাগে। ভাইজান, আপনার যে রোগ, সেই রোগের ওষুধ আসলে আমার কাছে নাই। তবে আপনি এক কাজ করতে পারেন, বাজারে ভালো ভালো গল্পের বই পাওয়া যায়, মোটিভেশনাল বুকস পাওয়া যায়, এগুলি পড়েন। আশা করি আপনার একাকিত্ব অনেকটাই কেটে যাবে। আমি ভাই 12 বছর বাচ্চা না যে আপনি আমাকে গল্পের বই শোনাবেন, কখ পড়তে বলবেন, মন ভালো হয়ে যাবে। আমার বয়স 28, আমার চিকিৎসা দরকার,
ওই যে দেন না মানুষের আপনি অনেক রকমের চিকিৎসা, মাটি কাটা, গাছে ওঠা, এই করা সে করা, ওই টাইপের কিছু দেন আর কি। আমি দুঃখিত ভাই, আমি শুধু শুধু আপনার এই চিকিৎসা দিতে যাবো কেন, যেটার আপনার দরকারই নাই। এই যে ভাই আপনি মাত্র বলছেন না আমাকে যে গাছে ওঠার জন্য আমার রোগ ভালো হয়ে যাবো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাহলে গাছে উঠতেছি, এটা আপনি বলছেন। হ্যাঁ, এই যে আপনি কিন্তু সাক্ষী, উনি আমাকে বলছে যে গাছের আগে উঠতে ওটা আমার চিকিৎসা। আমি যাইতেছি। ডাক্তার সাহেব বলছে, ডাক্তার সাহেব বলছে। ভাইজান, ভাই এই যে ভাই, বুঝলাম না লোক কেমন করলো কেন? ভাই এর মতো ফাউল লোক আমি আমার ইহো জন্মে দেখি নাই। 3 লাইন বেশি বোঝে, 3-এর গ। আপনি তার গাছে উঠতে বলেন নাই, সে নিজে গাছে উঠতে চাইতেছে। আপনি বলছেন। এইদিক যাইতে চাইতেছে, ওই দিক যাইতে চাইতেছে, এবার মাটি কাটা। হ্যাঁ, এই আমার বাবা গেছে। এই যে ভাইজান, এই যে ভাইজান, কি হইছে আপনার? কি সমস্যা? আপনি আমার ধরেন না, আপনি আমার ধরেন না। আপনি আমার কাছে উঠতে বলছেন না, আমি এখান থেকে পড়ে গেছি, ট্যাং ভেঙে গেছে আমার। আরে আমি আপনার কোন গাছ উঠতে বললাম? আমি তো না করলাম। সি 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 সি, এই যে ভাই দেখছেন আপনি সাক্ষী দিলেন, মিশা কথা কইতাছে। আপনাকে বুয়া ডাক্তার, আপনি আমার ভুল চিকিৎসা দিচ্ছেন। আপনি কোথার কাছে এদিকে পড়ে গেলে আমি ভালো হয়ে যাবো। আমার বাবাকে আমি আর সাংবাদিক যা যা আছে সবার ফোন দিব। আপনার এই ফোনটা আমি ছাড়াবো। ও মা, মাগো, মা আমি শেষ। এই যে আমি ফোন দিতেছি, এই যে ফোন দিতেছি। ভাইজান বুঝার চেষ্টা করেন। এই যে ভাইজান, কোনো বুঝলো না, কোনো বুঝলো না। ওই শিশির, ওই ওই কই আছো? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমি ঠিক না, ঠিক না, পাড়ে যেতে মেসেজরা পাড়ে যেতে। হ্যালো লাইভ, না না মাথা ঠিক নেই। হ্যালো গাইস, এই যে দেখেন আমার পা ভেঙে গেছে, ঠ্যাং ভেঙে গেছে। আমি ঢাকা থেকে গ্রামে আসছি আমার খালাম্মাকে নিয়ে। তারপর আমার হালকা একটু শারীরিকভাবে প্রবলেম হয়েছে। আমি গেছি ডাক্তারের কাছে, বুয়া ডাক্তার। সেই ডাক্তার বুদ্ধিতে আমি চিকিৎসা নেওয়ার জন্য গাছে উঠতে বলতে আমি গাছে উঠছি। তারপর যেখান থেকে পরে আমার ঠ্যাং ভেঙে গেছে। এই যে সাংবাদিক নিয়ে আসছে, যে দেখেন অবস্থা। হ্যালো হ্যালো গায়েজ, আমি মনোয়ার টিভি থেকে বলছি, ঢাকা থেকে আসছি। আপনাদের এই দুর্ঘটনার কথা শুনে, এই যে একজন ব্যক্তি শুয়ে আছে পা ভেঙে, এই গ্রামে একটি পাগল ডাক্তার আছে, তিনি চিকিৎসার নামে ভুলভাল চিকিৎসা করে এই মানুষটার পা ভেঙে ফেলেছে। এখন এই ভালো মানুষটার কি হবে এবং ওই ফাঁদ বা কি এই কোন ন্যায় বিচার পাবে কিনা, এই বিষয়ে আপনাদের উপর আমাদের গবেষণা চলছে। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং এই পাগল ডাক্তারকে কিভাবে গ্রাম ছাড়া করা যায়, দেশ ছাড়া করা যায়, সেই বিষয়ে আপনারা আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, বন্ধ ডাক্তার তুই কবে যাবি? দণ্ড ডাক্তার তুই কবে যাবি? এক দফা এক দাবি, এক দফা এক দাবি। আরে ভাই, হাজার হাজার ভিউ করতেছে। এই যে হাই প্রেম হাই ভালোবাসা আমার কাছে গায়ে পড়তে। আমার বাবার কথা শুনে আমার গার্লফ্রেন্ড আয় পড়তে। কথা কোন। হ্যালো আপু, এই যে যে আপনার বয়ফ্রেন্ডের পা ভেঙে গেছে পাগল ডাক্তারের কারণে, আপনার এখন অনুভূতিটা? এই আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? হ্যাঁ, আপনার মাথায় কি সমস্যা আছে? কে আমার বয়ফ্রেন্ড? আমার কোনো বয়ফ্রেন্ড নাই। উনি বললো যে আপনি ওনার গার্লফ্রেন্ড। আমি ওনার গার্লফ্রেন্ড না, উনি আমার বয়ফ্রেন্ড। আর আপনার মাথায় তো আসলেই সমস্যা। আপনি এক পক্ষের কথা শুনে এই যে উল্টাপাল্টা লাইভ করতেছেন। আপনি কি একবারও ডাক্তার সাহেবের বক্তব্য নিয়েছেন? কোথায় উনি? আমি তো ওনাকেই খুঁজে বেড়াচ্ছি। প্লিজ একটু বলেন উনি কোথায় আছেন? হ্যাঁ গার্লফ্রেন্ড বলেন। আমি কিছু জানি না, আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। হ্যালো 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 হ্যালো, রফিক ডাক্তারের বিষয়ে আপনারা যদি কিছু বলতেন। কি আর কমু ভাই, আমগো গ্রামের ডাক্তার, আমরা ফার্মেসি চালাই, অনেক কিছু জানি কিন্তু কিছু কইতে পারি না। আপনারা বুঝালেন না, তারপরেও যে তার যে অনৈতিক চিকিৎসা আপনারা যেটা নিয়ে মন্তব্য করতেছেন, এই বিষয়ে যদি কিছু জানাতেন আমাদের। রফিক ভাই,
পরিস্থিতি তো খুব খারাপের দিকে যাইতেছে, মিডিয়া আইসা পড়ছে, তারা আপনার তীব্র নিন্দা করতেছে। আচ্ছা তুই বল, নিন্দা করার মতো কি আমি কিছু করছি? না তা করেন না, কিন্তু ওরা তো ওরা ওরা যেটা করতেছে করতে দে। একটা কথা মাথায় রাখবি, তুই নিজে যতক্ষণ সৎ, পৃথিবীর যে যতই চেষ্টা করুক তোর কোনো ক্ষতি করতে পারবে না। ভাই আপনার কোনো টেনশন হইতেছে না? আমার তো একেবারে ঘাম ছুটে যাইতেছে। না, টেনশন নিতেছে না, তোরও এত টেনশন করার কিছু নাই। তুই এক কাজ কর, ওলিম কাকার আমি যে চিকিৎসা পদ্ধতিটা দিছি সে কি সেটা ঠিকঠাক ভাবে পালন করতেছে কিনা যাই মনিটর করো, যাও। আরে আপনি কি ব্যাপার, হাঁপাইতেছেন কেন? হাঁপাবো না তো কি করবো? হ্যাঁ, আপনার সমস্যা কি? আপনি এখানে পেশেন্টের মতন শুয়ে আছেন কেন? ওইদিকে ওই সাংবাদিক আপনাকে নিয়ে লাইভে গিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, আর আপনি আপনি একটা ইন্টারভিউ দিতে পারবেন না? একে ইন্টারভিউ দিব ওই লক্ষ্যে? সে সাংবাদিকও না এবং কোনো মূল ধারার গণমাধ্যমেও কাজ করে না, সে হচ্ছে ভিউ খোঁজা ইউটিউবার। তারে ইন্টারভিউ দেওয়ার তো আমি কোনো কারণই দেখি না। আপনি না আমার কথা বুঝতেই চান না। শোনেন, ওরা কিন্তু খুবই ডেসপারেট, আপনার রেপুটেশন কিন্তু একদম মাটির সাথে মিশাই ফেলবে। আরে দূর, যা হওয়ার তাই হবে, এইটা নিয়ে দুশ্চিন্তা করার সুযোগ আছে? আর আপনার জন্য দুশ্চিন্তা তো একেবারেই বারণ। মাত্র ডিপ্রেশন থেকে উঠছেন, এখন যদি আবার দুশ্চিন্তা করেন তাহলে তো আবার ডিপ্রেশনে পড়ে যাবেন, তখন কিন্তু এইখানে 7 দিন 10 দিন আবার থাকতে হবে। আরে ধুর, আপনি না আমার কথা বুঝতেই চান না। রফিক ভাই, রফিক ভাই, ও রফিক ভাই, কই তুমি? এইদিকে আসো, রোগী আসছে। রফিক ভাই তাড়াতাড়ি আসো। কিরে মনির, কি হয়েছে? ভিডিও করতে করতে অসুস্থ হয়েছিল, তাই নিয়ে আসলাম। পান নিয়ে। ঠিক আছে ভাইজান, কি সমস্যা আপনার? ভাই এত সমস্যা দিয়ে কি করবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আপনি একটা ভিডিও দেন, আমার চ্যানেলটা দাঁড়ায় যাক ভাই। দেন আপনি ভিডিও দেন, আপনি পানি খান ভাই, পানি খান। ভাইজান, ইন্টারভিউ হবে, কিন্তু আপনি তো অসুস্থ ফিল করতেছেন, আপনার সমস্যাটা কি? এই মিয়া, আপনার এত সমস্যা জানে কি দরকার? হ্যাঁ, আমার বেশ কয়েকদিন ধরে আমার খাবার খাইতে পারি না, আমার মুখে কোনো রুচি নাই, ঠিক মতো ঘুম হয় না, এই এত কিছু জানে আপনার কি দরকার? এটা ভিডিও দিতে কইছি, ভিডিও দেন, ইন্টারভিউ দেন। হ্যাঁ দেন। আপনার সমস্যাটা মনে হয় আমি বুঝতে পারছি। অঞ্জি, এটা কি করলেন আপনি? এতদিন পর আপনি একটা ভালো কাজ করছেন, আপনার এই কাজটা আমার খুব পছন্দ হয়েছে। এরকম সাংবাদিকদের কাছ থেকে ক্যামেরাটা কেড়ে নেওয়া উচিত। ও ভাই, নাই রে, নাই ভাই, ও ভাই, নাই নাই নাই, ধরো। ও ভাই, আরে পানি খাবো। এত অল্পতে হাঁপাই বললে চলবে? ও আল্লাহ গো। হ্যাঁ, ও ভাই, এই নাও তোমার পানি। হ্যাঁ খুশি? ভাই, কেমন ভাই আমার ক্যামেরা দিয়েছেন ভাই, ও ভাই দিয়েছেন আমার দিছি তো, চলো কাজ আছে, আসো। ভাই, ভাই রে ভাই, আসেন ভাই, আসেন। আরে হাঁপাই গেছেন, আসেন। আপনি আসলে সুবিধার লোক না। আপনি কি ভাবিছেন? নিজেকে ভাবেন রাখি। হাত ভাই ঠিক কথা কইছিল। আপনি কি মনে করেছেন আমার ক্যামেরা চিন্তা করে নিয়ে গেলে পারে আমি আপনাদের কুকীর্তি ফাঁস করতে পারবো না? আমাকে আপনারা আটকাতে পারবে না। আপনাদের মুখোশ আমি খুলেই ছাড়বো। সব করবে না, বসেন। দৌড়াইছেন, ক্ষুধা লাগছে না? এই খাবার নিয়ে।
আরে আপনি তো মুখে শ্বাস করবেনই, আপনার এটা দায়িত্ব না। কি মনে করেছেন খাবার খায় আমারে পটাতে যাচ্ছেন? আমি অত সহজে পটা মানুষ না। আমারে খাবার খাওয়ানো যায় খাওয়ান, আমি পটবো না নে। আমি আপনাদের ফাঁস করে চালবানে মুখোশ। না না, আপনি যে সৎ লোক দেখে বুঝে দিতেছে আপনি ঠিক মতোই আছেন। মনের তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার খাওয়া দাওয়া পটানোর কিছু নাই, আমি পটবো না নে। আপনারা কাজটা ভালো করেন নাই ভাই। নেন খান, খায় শরীরে শক্তি করেন, এরপরে ইয়ে করেন। ভাই অন্যায় কোনোদিন চাপা থাকে না, আমরা সাংবাদিক। আপনারা অন্যায় করেন যাই করেন, আমি এর প্রতিবাদ ভিডিও করবোই। আস্তে গলা বাজবে তো। আলহামদুলিল্লাহ ভাই, দীর্ঘ 6 মাস হলো ভাই। এত ক্ষুধা লাগে না ভাই, এত ক্ষুধা কেন লাগলো কম তো দেয় ভাই। ভাইজান, এই যে আপনার ক্ষুধা মন্দা আরো কি কি সমস্যার কথা বললেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি খালি 2টা কাজ করবেন। 1, বাড়ির খাবার খাবেন, মানে বাইরের ভাজা পোড়া তেল তুলে এগুলো খাইবেন না। আর 2, প্রতিদিন 2 ঘন্টা দৌড়াইবেন। এই যেমন মনির আপনারা নিয়ে দৌড়াইলো না, এরকম নিজ দায়িত্বে সকাল 1 ঘন্টা বিকাল 1 ঘন্টা দৌড়াইবেন, দেখবেন শরীর ফুরফুরা, ক্ষুধাও লাগবে। তার মানে ভাই এই লোকরে দিয়ে আমার ক্যামেরা চিন্তায় করালেন কি আমার এই দৌড়ানোর জন্য ভাই, আমার এই ক্ষুধা লাগানোর জন্য ভাই? ওরে আল্লাহ রে আল্লাহ ভাই, এদি আপনি প্রাকৃতিক ভাবে মানুষের চিকিৎসা করেন ভাই। ভাই আপনি শুধু ডাক্তার না, আপনি মহান ডাক্তার ভাই, আপনি গ্রেট ভাই। ভাই বিশ্বাস করেন, আজকের থেকে শুধু আমি কেন, পৃথিবীর কোনো সাংবাদিক আপনার নেগেটিভ নিউজ করতে পারবে না। আর আমি আপনার রেগুলার আপনার পজিটিভ আমি নিউজ করব, আপনার ভিডিও করব, আপনাকে আমি ভাইরাল করে যাবো ভাই। আস্তে ভাই, আমার ভাইরাল বানানো লাগবে না। আপনার যেটা কাজ সেটা একটু মনোযোগ দিয়ে করেন, আমার যেটা কাজ সেটা আমার একটু করতে দিয়ে না। মনের বাইরে পানি দাও, ভাত খাইছে, মিষ্টি কিছু খাওয়াও। ভাই আর মিষ্টি ফিষ্টি খেতে পারবো না ভাই, আলহামদুলিল্লাহ পেট ভরে গেছে, গলা পর্যন্ত কাটছে ভাই। মা, হে মনো টিভি ভাই, লাইভে যান। আমি আপনাদের এই গ্রামের বিচার মানি না চেয়ারম্যান সাহেব। আমি গাড়ি নিয়ে আসছি, আমি এই ভণ্ড ডাক্তারের বিচার দিব শহরে যা থানায় কথাবার্তা যাইব, সব থানায় হইব কথা কোন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, হ্যার অত্যাচার অনেকদিন সহ্য করছি। এই গ্রামের মানুষ অতিষ্ঠ, হ্যারে থানায় লয়ে যাবো। যদি হ্যার নির্দোষ হয় তাহলে প্রমাণ হইব থানায়। কেন ডাক্তার সাহেব কেন থানায় যাবে? আগে প্রমাণ হোক ডাক্তার সাহেবই পা ভেঙেছে। আরে মা থাম না, যাক না থানায়, যদি অপরাধী হয় শাস্তি হবো, আর অপরাধ না করে থাকলে পরে চলে আসবে, সমস্যা কি? এই যা থানায় যা তোরা। কি ব্যাপার, গাড়ির মধ্যে ধোঁয়া, আগুন লাগছে নাকি? আগুন আগুন! তোর না পা ভাঙ্গা? এ ভাইজান, আপনার না পা ভাঙ্গা? হ্যাঁ, পা ভাঙ্গা, কিন্তু আপনি দৌড় দিলেন কেমনে? আসলে গাড়ির মধ্যে কোনো আগুন নেই। মনের চেয়ারম্যান সাহেব, আসলে গাড়িতে কোনো আগুন লাগে নাই। আমি মনিরে বলছিলাম যে গাড়ির মধ্যে ধোয়ার ব্যবস্থা করার জন্য। আপনি দেখছেন সে কিভাবে দৌড়াইলো। আমি সুস্থ পা নিয়ে তার সাথে দৌড়াই পারতেছিলাম না। সে যখন আমার প্রথম বলছে যে থানায় নিয়ে যাবে, নিজে গাড়ি নিয়ে আসছে, তখনই আমার সন্দেহ হয়েছিল যে সে আমার এইখান থেকে আসলে কোথাও কিডন্যাপ করার চেষ্টা করতেছে। এই জন্য আমি মনিরে বলছি, মনির তুমি গাড়িতে লুকায় থাকো, যাতে গাড়িতে উঠার সময় আমি বলতে পারি আগুন আগুন আগুন। মনির ঠিক সেভাবেই ধোঁয়া নিয়ে লুকিয়ে ছিল। এরপরেরটা তো আপনারাই দেখছেন, তার পায়ে কিচ্ছু হয় না, সে সুস্থ আছে। এখন কি করবেন বাকিটা আপনাদের বিবেচনা। হারামজাদা, শোনো তো বাবা।
সুন্দর লাগছে। হ্যালো গাইস, পাটা দেখা যাচ্ছে। জাফর চাচ্ছু, এই হলো বন্য ডাক্তারের বাড়ি ধরে লয়ে যান। একদম না না রফিক সাহেব, রফিক সাহেব, রফিক ভাই, রফিক ভাই। এই না? জি। আপনি কি ডাক্তার রফিক? জি। আপনার নামে থানায় অনেক অভিযোগ করেছে। আপনি যে এই গ্রামে ডাক্তারি করেন তার কোনো অনুমোদন আছে? আচ্ছা, আপনার ডাক্তারি পাশের সার্টিফিকেট দেখান। দেখেন, আমি যে চিকিৎসা ব্যবস্থা দেই তার জন্য সার্টিফিকেট থাকাটা জরুরি না। আর তাছাড়া আমি তো রোগীদের কাছ থেকে টাকা পয়সাও নেই না। মানে? বুঝতে পেরেছি। আপনি এই গ্রামে ডাক্তারি করেন তার কোনো অনুমোদন দেখাতে পারলেন না, এবং আপনার ডাক্তারি পাশের সার্টিফিকেট আমাদের দেখাতে পারলেন না। সো আমাদের কিছু করার নেই, আমাদের সাথে থানায় চলুন। না, রফিক ভাইয়ের তো কোনো দোষ নাই, উনি যাবে কেন? চলুন। মিস্টার রফিক। স্যার, স্যার আপনি এখানে? স্যার, স্যার আমাকে চিনতে পারছেন না? আমি জাফর। আপনি যখন নারায়ণগঞ্জের ডিসি ছিলেন তখন আমি আপনার সাথে ছিলাম স্যার। আই সি। হ্যাঁ হ্যাঁ, রিলেট করতে পারছি। ডিসি? রফিক সাহেব, আপনাকে তো খুঁজে পাওয়া খুবই মুশকিল। আমি বহুত কষ্ট করে আপনার ঠিকানা জোগাড় করে এখানে চলে আসছি। আজকে আপনার কারণেই আমি আমার নতুন জীবন পাইছি। কেমন আছেন আপনি? রফিক সাহেব, আপনার বাড়িতে পুলিশ কেন? স্যার, উনি এই গ্রামে ডাক্তারি করে তার কোনো অনুমোদন আমাদের দেখাতে পারেননি, এবং ওনার ডাক্তারি পাশের সার্টিফিকেট আমাদের দেখাতে পারেননি। এছাড়া এই গ্রামের বহু লোক তার বিরুদ্ধে অভিযোগ করেছে। এই জন্য আমরা তাকে থানায় নিতে এসেছি। থামেন। কার সম্পর্কে কি বলতেছেন? জানেন উনি কত বড় মেধাবী ডাক্তার? আজকে উনার উছিলে আমি জীবিত আছি। আমার যে রোগ হয়েছিল, আমার ফ্যামিলি আমার আশা ছেড়ে দিয়েছিল, আমি বাঁচবো না। আমার চিকিৎসার জন্য ঢাকায় যে বোর্ড গঠন করা হয়েছিল তার অন্যতম সদস্য ছিল এই মিস্টার রফিক, এবং উনি যেই সাজেশন দিয়েছিলেন ওনার পরামর্শ মতোই আমার চিকিৎসা হয়েছিল। এই কারণে আমি সার্ভাইভ করতে পেরেছি। আপনারা তার সম্পর্কে যা তা বলতেছেন। ডাক্তার রফিক, বুঝলাম না আপনি অজপাড়াগায় কি করছেন? আপনি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন মেধাবী ডাক্তার। আপনি ঢাকায় থাকবেন, ওখানে বড় হসপিটাল আপনি ডিজার্ভ করেন। এই অজপাড়াগার লোকজন কি আপনার কদর বুঝবে? আপনি ঢাকা ডিজার্ভ করেন, ওইখানে বড় বড় মেডিকেল হাসপাতালে আপনি থাকবেন। আমি বুঝলাম না আপনি এখানে কি করেন। আপনি যে একজন সার্টিফিকেটধারী ডাক্তার, আমি চাইনি সেটা আমার গ্রামের মানুষজন জানুক। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার আব্বার খুব কঠিন রোগ হইল। আব্বারে নিয়ে আমরা বিভিন্ন হাসপাতালের বারান্দায় দৌড়াদৌড়ি শুরু করলাম। কি কঠিন সেই সময়। মৃত্যুর ঠিক আগে আগে একদিন আব্বা আমার হাত চেপে ধরে বলল, যদি পারো ডাক্তার হইও, আর যদি পারো গরিবের ডাক্তার হইও, কারণ এই দেশে বড় লোকের অনেক ডাক্তার আছে, গরিবের ডাক্তার কই। এরপর আমার মা আমার অনেক কষ্ট করে মর করলো, আমি ডাক্তার হইলাম। যেদিন আমি ডাক্তারের সার্টিফিকেটটা হাতে নিলাম ওই দিন আমার খুব কান্না হইতেছিল, আর বারবার আমার মাথায় ওই একই কথা বাজতেছিল, যদি পারো গরিবের ডাক্তার হইও। আমি ভাবলাম যে শুরুটা আমি কোত্থেকে করব। জানেন, আমি শুরু করলাম আমার নানার বাড়ির এলাকা থেকে, কারণ এই অঞ্চলের মানুষগুলি জানতো না আসলে আমরা ঢাকায় কি করি না। আমি এই গ্রামে এসে চিকিৎসা শুরু করলাম ঠিকই, কিন্তু কাউকেই আমি আমার আসল পরিচয়টা জানাইলাম না। কারণ ডাক্তারদের প্রতি আমাদের সমাজে কেমন যেন একটা ভীতি তৈরি হয়েছে। ডাক্তারের কাছে গেলেই টেস্ট, প্রয়োজনীয় টেস্ট, অপ্রয়োজনীয় টেস্ট, অনেক টাকার মামলা। আমি চেষ্টা করলাম সবার সাথে এমনভাবে মিশতে যাতে কারো আমি ভাই, কারো আমি সন্তান, মোট কথা আপনজন, যাতে করে তারা তাদের সমস্যাগুলি আমার খুলে বলতে পারে। এরপর আমি এসে এখানে চিকিৎসা শুরু করি, কারো ভাই, কারো সন্তান হইতে, মোট কথা তাদের আপনজন হইতে, যাতে করে তারা তাদের সমস্যাগুলি আমার কাছে নির্দ্বিধায় বলতে পারে। আমাদের দেশের মানুষের রোগগুলি হওয়ার প্রধান কারণ হলো খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবনযাপন। আমি চেষ্টা করছি সবাইরে তাদেরকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে। এই কারণেই আমাদের এই গ্রামের মানুষজন মাশাআল্লাহ সবাই খুব সুস্থ সুন্দর আছে।
আর আমি মাসে যে 2-4 দিন ঢাকায় যাই আপনাদের মতো বিশেষ মানুষদের চিকিৎসার জন্য, মাশাল্লাহ যে পরিমাণ টাকা আমি পাই তাতে আমার খুব ভালো চলে যায়। আসলে টাকার মধ্যে সুখটা আমি খুঁজি নাই। ওই যে আমার আব্বা বলছে, গরিবের ডাক্তার হয়েও গরিব মানুষগুলি যখন সুস্থ হয়ে গ্রামে চলাফেরা করে, আর আমি যখন চিন্তা করি যে তাদের এই সুস্থ হওয়ার পিছনে আমারও কিছুটা অবদান আছে, বিশ্বাস করেন আমার খুব শান্তি লাগে। জানি না আমার কোটি কোটি টাকা থাকলে এই শান্তি লাগতো কিনা। আমি শেষ দিন পর্যন্ত গরিবের ডাক্তার হয়েই থাকতে চাই। আরে আমাকে গ্রামে যে এত বড় একটা ডাক্তার আছে আমি তো জানি না। বাবা রফিক, তুমি যে গ্রামের মানুষের নিয়ে এইভাবে ভাবছো, সত্যি বাবা তোমার নিয়ে আমার খুব গর্ব হচ্ছে। আসলে প্রত্যেকটা ডাক্তার যদি এইভাবে ভাবতো, তারা যদি প্রত্যেকটা নিজেদের গ্রামে গিয়া 1 দিন 2 দিন করে রোগী দেখতো, তাহলে কোনো গ্রামের মানুষই বিনা চিকিৎসায় মারা যেত না। আমার খুব খুশি লাগতেছে তুমি আমাকে গ্রামে ডাক্তার সাহেব। খবরদার, আমার ছেলেকে ডাক্তার সাহেব বলবেন না। আমার ছেলে গরিবের ডাক্তার, আপনাদেরই সন্তান। তুমি আমাকে গরিবের ডাক্তার, এই খুশিতে আমি পুরা গ্রামের মানুষে খাসি কাইটা খাও আমার বাড়িতে। সেদিক চলো আমার সাথে, আসো। তুমি আমার সাথে থানায় আসো। চলো রে বাবা, ভিডিও বাবা, চলো। উনি নিজামকে করে নিয়ে যান। আর একটু ঘরের মধ্যে রেখেছি। চল কি ব্যাপার, সবাই গেল আপনি গেলেন না? কোথায় যাব আমি? কেন আপনার বাড়িতে? আমি তো আমার বাসায় আছি। মানে মানে হচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে আমি আবার অসুস্থ হয়ে পড়েছি, আর এবার আপনাকে আমার চিকিৎসা করতে হবে। কিন্তু এবার আপনি যতই চিকিৎসা করেন আমি কিন্তু ভালো হব না। মানে আপনার সমস্যাটা কি? আপনার কি রোগ? আমার রোগটার নাম হচ্ছে প্রেম রোগ।